আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। এই ক্লাসগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে করবে। এর ফলে তোমরা এসএসসি 2021 পূর্ব প্রস্তুতির জন্য নিজেকে যাচাই করতে পারবে। তো আশা করছি তোমরা এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে করবে এবং সঙ্গেই থাকবে। আর যারা এই ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারছে না, তাদেরকে শেয়ার করে ক্লাসগুলো করার ব্যাপারে উৎসাহ প্রদান করবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে দশম শ্রেণী অর্থাৎ 2021 সনে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটি একটি স্পেশাল ক্লাস। আজকের আলোচনায় আমি তোমাদের মূল টেক্সট বইয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে ডাটাবেজের ব্যবহার, এই অধ্যায় থেকে আজকের পাঠ ডাটাবেজের প্রোগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের এই টপিকসের উপরে আলোচনার জন্যে এত বেশি রিকোয়েস্ট এসেছে যে আমি এই অধ্যায়টি সুন্দরভাবে উপস্থাপনের প্রয়াসে আজকের এই টিউটোরিয়ালটি উপস্থাপন করছি। এই অধ্যায়টিতে যতটুকু না পড়াশোনা রয়েছে তার থেকে বেশি রয়েছে ব্যবহারিক কাজ। তো আমি আশা করব তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করবে। এখানে তোমরা 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ ডাটাবেজের ব্যবহারের তোমাদের প্রথম পেজের একটি ছবি তোমরা দেখছো। এখানে ডাটাবেজ প্রোগ্রামের একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি তোমাদেরকে ডাটাবেজের উপরে কিছুটা ধারণা চিত্রের মাধ্যমে প্রদান করার জন্যে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় যখন আমরা পুরোপুরি আলোচনা করে শেষ করব তখন তোমরা যা জানতে পারবে এবং শিখতে পারবে এগুলো সব জেনেছো, তারপরও আমরা আরও বেশি তোমাদেরকে বিস্তারিত খুঁটিনাটি ভুল ত্রুটি বা আরও যে সমস্যাগুলো তোমরা এখনও তোমাদের রয়ে গেছে সেই সমস্যাগুলো তোমরা আজকের ক্লাসের মাধ্যমে কিছুটা সমাধান করতে পারবে আশা করছি। তো আমরা একটু দেখি এখানে এই অধ্যায় পাঠ শেষে আমরা ডাটাবেজের ধারণা বিশ্লেষণ করতে পারবো, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস ব্যবহারের কৌশলগুলো বর্ণনা করতে পারবো, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এবং সফটওয়্যার ব্যবহার করে একটি ডাটাবেজ তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, ডাটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য। তো এখানে আমরা একটি শব্দ পেয়েছি ডাটাবেজ। এই ডাটাবেজ শব্দটি আসলে কি? এই ডাটাবেজ শব্দটি দিয়ে আসলে আমরা কি বুঝতে পারি তাই একটু বোঝার চেষ্টা করি। ডেটাবেজ এখানে আমি যদি দুই ভাগে ভাগ করি, ডেটা শব্দের অর্থ কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধারণা করেছো। এই ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর বাকি অংশটুকু বেস। এই বেস শব্দের অর্থ কি বলো তো? হ্যাঁ, বেস শব্দের অর্থ হচ্ছে খাঁটি বা সমাবেশ। তাহলে পুরো কথাটির অর্থ কি?
ডেটাবেস এই পুরো শব্দটির অর্থ কি আমরা একটু খেয়াল করি। অর্থাৎ ডেটাবেস হচ্ছে এক ধরনের তথ্য ভাণ্ডার, এক ধরনের তথ্য ভাণ্ডার যেখানে অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা থাকে। বোঝা গেল? আচ্ছা, আরেকটু লক্ষ্য করি। একটি ডেটাবেস মূলত কলাম বা সারির সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে। একটি হেডিং বা শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনাম থেকেই বোঝা যায় সেই কলামে কী ধরনের ডেটা বা তথ্য আছে। এখন তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি উদাহরণ দিয়ে যদি বলি, ধরো যে নেম একটা কলাম যদি হয়, এই নেম কলামে আমরা কি ধরনের ডেটা থাকতে পারে আমরা সহজেই ধারণা করতে পারি যে নেম কলামে সাধারণত নাম জাতীয় ডেটাগুলো এখানে থাকবে, তাই তো? যদি ডেট অফ বার্থ কলাম থাকে তাহলে এই কলামে আমাদের জন্ম তারিখগুলো থাকবে। যদি অ্যাড্রেস কোনো কলাম থাকে তাহলে এখানে ঠিকানা জাতীয় তথ্যগুলো থাকবে। এইভাবেই আমরা হেডিং থেকেই বুঝে নিতে পারবো যে কি ধরনের ডাটা কোন কলামে রয়েছে। তারপরে খেয়াল করি, হেডিং বা শিরোনাম ফিল্ড নামে পরিচিত, তার পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় একটি সারি। প্রত্যেকটা সারিকে বলা হয় আবার রেকর্ড। তাহলে আমরা সারি এবং কলাম সম্পর্কে জানলাম। এখন আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। ডেটাবেজে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে তাতে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা যায় এবং পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এটাতে কি বোঝা গেল? প্রিয় শিক্ষার্থীরা, একটু বলো এ থেকে আমরা কি ধারণা পেলাম? অর্থাৎ কোনো ডেটাবেজে স্টুডেন্ট নামের একটি যদি ডেটাবেস থাকে, মনে করো তোমরা স্টুডেন্ট নামের একটি ডেটাবেস থেকে শিক্ষার্থীর নাম খুঁজে বের করবে। তাই এটা কিভাবে খুঁজে বের করবে? কিভাবে এখান থেকে সাহায্য নিয়ে তোমরা এটা খুঁজে বের করতে পারো, আমি তাই তোমাদেরকে একটু বলার চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো। আর আমরা যখন ব্যবহারিক ক্লাস করব বা আমাদের যদি ব্যবহারিক ক্লাস করার সুযোগ হয়ে থাকে অথবা অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি তোমাদেরকে একটু ধারণার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই ডেটাবেস থেকে তথ্য আমরা খুঁজতে পারি। তো তোমরা একটু খেয়াল করো আমার কথাগুলো। ডেটাবেসটা হলো তো একটা বিপুল পরিমাণ তথ্য ভাণ্ডার। এখান থেকে তথ্য যদি খুঁজে বের করতে হয় তাহলে আমরা কি উপায় অবলম্বন করব? বিপুল পরিমাণ তথ্য বা ডেটা সংবলিত একটি ডেটাবেস থেকে কোনো বিশেষ শিক্ষার্থীর নাম খুঁজে বের করার জন্য আমরা যেটা প্রথমে করব সেটা হলো ডেটাবেজের একটা হোম অপশন আছে। এই হোম মেনু রিবনের ফাইন্ড আইকন থেকে ক্লিক করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স আসবে। যদি আমরা হোম মেনুতে ক্লিক করি তাহলে ফাইন্ড আইকন ক্লিক করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্সটা আসবে। এটা তো তোমরা বুঝতে পারলে। যে শিক্ষার্থীকে আমরা খুঁজে বের করব সেই ডায়লগ বক্সের ফাইন্ড হোয়াট এডিট বার এ সেই ব্যক্তির নাম বা নামের অংশ টাইপ করে দিতে হবে। অর্থাৎ এখন যে ডায়লগ বক্সটা আসলো ফাইন্ড হোয়াট এর এডিট বারে ওই যে স্টুডেন্টটাকে আমরা খুঁজতেছি তার নামটা এখানে এন্ট্রি করে দিতে হবে। এই নামের অংশ হিসাবে
পদবি টাইপ করা যেতে পারে অথবা অন্য যে কোনো অংশ টাইপ করা যেতে পারে। তারপরে ডায়লগ বক্সের লুক ইন ড্রপডাউন তালিকা থেকে নেম সিলেক্ট করতে হবে। এরপরে ম্যাচ ড্রপডাউন তালিকা থেকে এনি পার্ট অফ ফিল্ড সিলেক্ট করতে হবে। ডায়লগ বক্সের ফাইন্ড নেক্সট বোতামে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইন্ড হোয়াট ঘরে টাইপ করা নাম বা পদবি বা নামের অংশ হিসাবে টাইপ করা শব্দের সিলেক্ট হয়ে যাবে। এই শব্দটি যদি পদবি হয় বা একই নামের অংশ হয় তাহলে আবার ফাইন্ড নেক্সট বোতামে ক্লিক করতে হবে। এতে একই নামের অংশ বিশিষ্ট বা পদবি বিশিষ্ট পরবর্তী নাম সিলেক্ট হবে। এভাবে বারবার ফাইন্ড নেক্সট বোতামে ক্লিক করে সকল নাম খুঁজে বের করা যাবে বা দেখা যাবে। তাহলে আমরা একটা ডাটাবেস থেকে কিভাবে ডাটা বের করব খুঁজে এর সম্পর্কে জানলাম। তোমরা এখন খেয়াল করো শিক্ষার্থীরা, ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত তথ্য যে কোনো তথ্যকে দ্রুত খুঁজে বের করা যায়। তাহলে আমি তোমাদেরকে যে প্রক্রিয়াটি বললাম এটা থেকে আমরা দ্রুত ডাটাকে খুঁজে বের করতে পারবো। তো তোমাদেরকে আমি ব্যবহারিক ক্লাসের মাধ্যমে এটাকে তোমাদেরকে হাতে কলমে আমি দেখিয়ে দিব, তাহলে তোমাদের কাজটি আর অত্যন্ত সহজ হয়ে যাবে। নেক্সট, বৃহৎ ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে রিপোর্ট তৈরি করে প্রিন্ট করা যায়। রিপোর্টে পছন্দ মতো গ্রাফ চার্ট এবং ছবি সংযোজন করা যায়। গ্রাফ চার্ট এবং ছবি সংযোজন করা যায়। অর্থাৎ ধরো তোমরা অফিস ব্যবস্থাপনা, অফিস পরিচালনা বা ব্যবস্থাপনার ক্ষেত্রে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে এই ডাটাবেজের মাধ্যমে। ব্যাংক বিমায় গ্রাহকদের হিসাব নিকাশ সংরক্ষণেও ডাটাবেজ ব্যবহার করা হয়। হাসপাতালে রোগীর সংখ্যা, রোগী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এই ডাটাবেজে সংরক্ষণ করা যায়। কোনো প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়, লাভ লোকসান হিসাব নিকাশের ক্ষেত্রেও এই ডাটাবেজ ব্যবহৃত হয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ইনফরমেশন প্রভৃতিতেও এই ডাটাবেজের ব্যবহার হয়ে থাকে। বেতন সিস্টেম তৈরিতেও ব্যবহৃত হয়। আবার জনসংখ্যার তথ্য সংরক্ষণেও ডাটাবেজের ব্যবহার লক্ষ্য করা যায়। গবেষণা এবং জরিপমূলক কাজেও ডাটাবেজ ব্যবহৃত হয়ে থাকে। এই ডাটাগুলো যখন ডাটাবেজে সংরক্ষণ করা হয় এগুলোকে রিপোর্ট আকারেও খুব সহজে বের করা যায়। আবার এই রিপোর্টগুলোর মধ্যে ইচ্ছা করলে পছন্দ মতো গ্রাফ চার্ট কিংবা ছবি সংযোজন করেও খুব সহজে প্রিন্ট করা যায়। এই সম্পর্কে আমরা জানলাম। ডাটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে মেইলিং লেবেল তৈরি করা যায়। মেইলিং লেবেল তৈরি করা যায়। ডাটাবেজ প্রোগ্রামে, অর্থাৎ ডাটাবেজ প্রোগ্রামে কাজ করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয় সে সকল উপকরণকে আমরা অবজেক্ট বলি। একটা ডাটাবেজের প্রোগ্রামকে বিভিন্নভাবে সাজানো হয়ে থাকে, যেমন টেবিল, রেকর্ড, রিপোর্ট, এগুলো ডাটাবেজের অবজেক্ট হিসাবে আখ্যায়িত করা হয়। তাহলে আমরা ডাটাবেজের উপকরণগুলোকে কি বলে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এটাকে উপকরণগুলোকে অবজেক্ট বলে। তাহলে আমরা অবজেক্ট সম্পর্কে জানলাম। পরবর্তী পয়েন্টটি একটু খেয়াল করি। ডাটাবেজ প্রোগ্রামে ডেটা এন্ট্রি করার সময় যাতে ভুল না হয় সেজন্য ফিল্ডে শর্ত দিয়ে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করা হয়। অর্থাৎ আমরা ধরো যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, ডাটা এন্ট্রির সময় ডাটা এন্ট্রি
যেন ভুল না হয় সেজন্য আমরা ডাটা ফিল্ডে শর্ত আরোপ করে দিতে পারি। এখানে ফিল্ড একটা আমরা নতুন শব্দ পেয়েছি, তো আগে আমরা ফিল্ড কি এটাকে বুঝে নিই। ডেটাবেসে কাজ শুরু করার জন্য ফিল্ড তৈরির পর্যায়ে প্রতিটি ফিল্ডের জন্য কিছু বিষয় নির্দিষ্ট করে দিতে হয়। এই বিষয়গুলোকে ফিল্ড প্রপার্টি বা ফিল্ড নামে অভিহিত করা হয়। নির্দিষ্ট করে দেওয়া ফিল্ড প্রপার্টির ভিত্তিতে এই ফিল্ডের ডেটাগুলো ব্যবহৃত হয়। টেক্সট ফিল্ডের প্রপার্টির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিল্ড সাইজ। তাহলে আমরা ফিল্ড সম্পর্কে জানলাম। তো এগুলো ডাটা এন্ট্রির সময় এই ফিল্ডগুলো নির্ধারণ ফিল্ডের মধ্যে শর্ত যদি আরোপ করে দেওয়া হয় তাহলে আমাদের ডাটা এন্ট্রির সময় ভুল কম হয়। তো ডাটা এন্ট্রি যে ফিল্ডে আমরা ডাটা এন্ট্রি করব, ধরো যে আমরা যেখানে ডাটা এন্ট্রি করব স্যালারির ডাটা এন্ট্রি করব, তো সেখানে যদি আমরা স্যালারির সর্বনিম্ন বেতন যদি হয় 2000 টাকা আর সর্বোচ্চ বেতন ধরে নিলাম 11,500 টাকা, তাহলে সেই ফিল্ডে আমরা যখন শর্ত আরোপ করব সেটাকে আমরা বলবো ইনপুট ভ্যালিডেশন। ইনপুট ভ্যালিডেশন, খেয়াল করো কথাটা, ইনপুট ভ্যালিডেশন। তো এই ইনপুট ভ্যালিডেশনের শর্তটা আমরা কিভাবে দিব ফর্মুলার মাধ্যমে একটু খেয়াল করি। তাহলে সর্বনিম্ন বেতন কত হলো 2000 টাকা, সর্বোচ্চ বেতন কত বললাম 11,500। তাহলে আমরা ফর্মুলাটা দিব 2000 টাকা থেকে গ্রেটার দেন ইকুয়াল 2000 অ্যান্ড লেস দেন ইকুয়াল 11,500। তাহলে এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে আমরা একটু দেখি। 2000 টাকার 2000 এর সমান বা উপরে এবং 11,500 এর নিচে বা সমান, এটা এই ফর্মুলা দিয়ে আমরা এই শর্তটা মেনে যদি এন্ট্রি করি তাহলে এন্ট্রি করার সময় যদি আমরা ভুল করি তাহলে এন্ট্রি ভুল বার্তা প্রদর্শিত হবে। তাহলে আমরা সহজেই তখন ভুলটি ধরে ফেলতে পারবো যে আমাদের এখানে ডাটা এন্ট্রি করতে ভুল হচ্ছে। বোঝা গেল কথাটা? আচ্ছা, কোয়েরিতে বিভিন্ন শর্ত আরোপ করা ডাটাবেস থেকে রেকর্ড সমূহকে আলাদা করে ডেটা টেবিল তৈরি করা যায়। তাহলে কোয়েরি শব্দটা সম্পর্কে আমরা জানি। ডেটাবেজে টেবিলে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন ডাটা থাকে। এই কোয়েরির মাধ্যমে ডেটাবেস থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কিছু ডেটা বেছে বের করা যায়। তাহলে আমরা কোয়েরি সম্পর্কে জানলাম। পরবর্তী পয়েন্টগুলো একটু লক্ষ্য করি। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে 2 বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যায়। ডেটাবেস থেকে তথ্য খুঁজে বের করার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় শিক্ষার্থীরা? ইন্ডেক্স ব্যবহার করা হয়। তো তোমরা বলতে পারবে যে ইন্ডেক্স শব্দটি আসলে কি, ইন্ডেক্স থেকে কি বোঝানো হয়েছে, বলতে পারবে তোমরা? আচ্ছা, একটু খেয়াল করো। কোনো ডেটাবেজে ইন্ডেক্স করার অর্থ হচ্ছে সূচি প্রণয়ন করা। সূচি মানে আমাদের বইয়ের শুরুতে, যে কোনো বইয়ের শুরুতে সূচিপত্র থাকে না, সেটা। অর্থাৎ কোনো ফাইলের ডেটা ইন্ডেক্স করার জন্য হচ্ছে সেই ফাইলের ডেটাবেজে আরোহী বা অবরোহী অনুসারে ক্রমানুযায়ী সাজানো। ডেটাবেজে কোনো ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ডগুলো ইন্ডেক্স করা হয়। ডেটাবেস থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। ডেটাবেজে এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করে অ্যালফাবেটিক্যালি এবং নিউমেরিটিক্যালি
সাজানো যায়। বোঝা গেল কথাটা? আচ্ছা, সূচি দেখে কোনো বই থেকে যেমন কোনো বিষয় সহজে খুঁজে বের করা যায়, তেমনি ডাটাবেস থেকেও সহজে এই ইন্ডেক্স ব্যবহার করে তথ্য খুঁজে পাওয়া সম্ভব। তাহলে ইন্ডেক্স সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, পরবর্তী পয়েন্টে খেয়াল করি। ফাইল সমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা যায়। ফলে একই তথ্য যেটি লিঙ্ক করা অন্যান্য ফাইলে আছে সেটি আপডেট করলে স্বয়ংক্রিয়ভাবে সব ফাইল আপডেট হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি সব ফাইলগুলো লিঙ্ক করা থাকে এবং অন্যান্য ফাইলে যদি আমরা এই লিঙ্কটা পাওয়া দিয়ে থাকি, তাহলে আমরা যখন ডাটাগুলো আপডেট করব, একটি জায়গায় আপডেট করলেই বাকি সব ফিল্ডে ডাটাগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট নিয়ে নেবে। তাহলে আমাদের সময় নষ্ট কম হলো, দ্রুত কাজটা হলো। এ থেকে এই সুবিধাটি পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী পয়েন্টে খেয়াল করি। প্রয়োজনীয় ক্ষেত্রে ডাটাবেজে উপাত্তগুলোর রেকর্ড স্ট্রাকচার পরিবর্তন করা যায়। একই কাজ বারবার করতে হয় এমন সব কাজের সমষ্টিকে ম্যাক্রো তৈরির মাধ্যমে একটি সিগন্যাল অ্যাকশনে রূপান্তর করে পরবর্তীতে যতবার ইচ্ছা ব্যবহার করা যায়। তাহলে ম্যাক্রোটা কি? তোমরা কেউ বলতে পারবে ম্যাক্রোটা কি? আচ্ছা, একটু খেয়াল করো। ম্যাক্রোটা হচ্ছে সারিবদ্ধ বিভিন্ন কমান্ডের সমন্বয়ে গঠিত বৃহৎ কোনো কার্যক্রমকে একটি ক্ষুদ্র নামে ফাইলের রেকর্ডিং করে রাখা যায়, যাতে একটি বা দুটি বাটন চেপেই পুরো কার্যক্রমকে পুনরায় ঘটানো যায়। এর ফলে কি হয়? এর ফলে একদিকে যেমন সময়ের সাশ্রয় হয়, অন্যদিকে তেমনি একই কাজ বারবার করার ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। তাহলে আমরা এতক্ষণ ডাটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ডেটাবেজের উপরে এসএসসি পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই ধরনের যতগুলো এমসিকিউ তোমরা মনে করো যে ইম্পর্টেন্ট, সেই এমসিকিউগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। প্রথমে মূল বইটি পড়বে। মূল বইটি পড়ার পরে আজকের আলোচনার ভিত্তিতে যে সকল এমসিকিউগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে তোমরা সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। তো আমরা দেখি কোন ধরনের এমসিকিউগুলো একটু গুরুত্বপূর্ণ। নাম ফিল্ডের ডেটা টাইপ কোনটি হবে? টেক্সট। কোনটি সংগৃহীত উপাত্তের ভাণ্ডার? সঠিক উত্তর হবে ডেটাবেস। ডেটাবেজে কোয়েরি উইন্ডোটি কয়টি অংশে বিভক্ত? সঠিক উত্তর 2টি। সংগৃহীত উপাত্তের সুসজ্জিত তালিকাকে কি বলে? সঠিক উত্তর ডেটাবেস। তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। সঠিক উত্তর রিপোর্টে। অর্থাৎ রিপোর্টের মাধ্যমে তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব। কিসের ভিত্তিতে ডেটাবেসকে বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, ফিল্ডের মাধ্যমে। তাহলে ফিল্ডের মাধ্যমে ডেটাবেসকে বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এগুলো আমরা খুব সহজেই আলোচনার মাধ্যমে জেনেছি। এখন তোমরা সহজেই বুঝতে পারছো যে উত্তরগুলো কত সহজ হয়ে গেছে তোমাদের দেওয়া। তো আমি আশা করব যে তোমরা পরবর্তীতে আরও বেশি মূল বইটি পড়বে, তাহলে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে অত্যন্ত সহজ হয়ে উঠবে। তো পরবর্তী প্রশ্নগুলো একটু খেয়াল করি। ডেটাবেজে কাজের জন্য কোন সফটওয়্যারটি ইনস্টল করতে হবে? সঠিক উত্তর মাইক্রোসফট
অফিস অ্যাক্সেস। টেবিলের সবগুলো ফিল্ড অন্তর্ভুক্ত করতে কোনটি ক্লিক করতে হবে? সঠিক উত্তর অ্যাড। অর্থাৎ সবগুলো ফিল্ডকে যদি আমরা টেবিলের মধ্যে অন্তর্ভুক্ত করি তাহলে অ্যাড নামক অপশনটাতে ক্লিক করলেই ফিল্ডগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিচে কোনটি একটি যৌথ ক্রিয়া? সঠিক উত্তর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখানে খেয়াল করো, ফাইন্ড একটা শব্দ, রিপ্লেস একটা শব্দ, এই দুটা সমন্বয়ে কাজ করে, এজন্য এটাকে যৌথ ক্রিয়া বলা হয়। বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটি? ডেটাবেস, যা আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে জেনেছি যে ডেটাবেসের মধ্যে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। একটি ডেটা টেবিল এর সাথে সংশ্লিষ্ট কয়টি ফিল্ড থাকতে পারে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, একটি ডেটা টেবিলের সাথে সংশ্লিষ্ট কয়টি ফিল্ড থাকতে পারে? একটাই ফিল্ড থাকতে পারে। ফিল্ডের আকার কত বড় হবে তা নির্ধারণ করতে হয় কোন অংশে? ফিল্ড সাইজ। ফিল্ড সাইজে ফিল্ডের আকার নির্ধারণ করে দিতে হয় যে এটা কত বড় হবে। বোঝা গেল? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ধরনের আমি যা আলোচনা করলাম, যা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই ধারণা থেকেই তোমরা আরও অনেক বেশি মূল বইটি পড়ে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের আয়ত্তে নিয়ে আসবে। তাহলে তোমাদের এসএসসি পরীক্ষা 2021-এ ইনশাআল্লাহ পরীক্ষা অত্যন্ত ভালো হবে, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।